আচ্ছা, আগের ক্লাসে আমরা কিছু বেসিক ডিফারেন্স সেগুলো সব দেখে নিয়েছি। এরপর হচ্ছে ক্লাসের মাঝে যদি জয়েন হয় না খুব সমস্যা। এরপর হচ্ছে আমরা কত নম্বর ছিল রে? 1.4 কালি ছিল, একবার দেখি। নোটগুলো খুব গুছিয়ে লিখে রাখবি, ঠিক আছে? এই নোটটা আমি এমন ভাবেই বানাচ্ছি যাতে কোনো কোশ্চেন ডাউট না থাকে, কোনো কোশ্চেন সলভ করার সময় কোনো ডাউট না থাকে, সবকিছু নোটের মধ্যেই থাকবে, ঠিক আছে? খুঁটিনাটি জিনিসগুলো সমস্ত কিছুই থাকবে, একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা এত সুন্দর হয়ে যাবে যে কোনো ডাউট থাকবে না, সবকিছু প্রশ্নেরই উত্তর এক জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে 1.5, heading the equilibrium and static equilibrium. আমরা কিন্তু এখনো মেইন জিনিসে ঢুকিনি, ঠিক আছে? কিন্তু মেইন জিনিসগুলো করার জন্য এই বেসিক জিনিসগুলো জানা দরকার। প্রত্যেকটা পদেই আমরা এই জিনিসগুলোকে পাবো, তো সেই জন্য এই জিনিসগুলোকে আমরা বেসিক জিনিসগুলোকে আইডিয়া করে দিচ্ছি, ঠিক আছে? এইগুলো থেকে হয়তো খুব কমই কোশ্চেন আসবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে ইকুইলিব্রিয়াম কি? ইকুইলিব্রিয়াম, সাপোজ ধর আমার এই একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই পয়েন্টে ধর দুটো পয়েন্ট, আমি দুটো পয়েন্ট দেখাই, ঠিক আছে? এই একটা পয়েন্ট এর সাথে কানেক্টেড আছে, এই একটা পয়েন্ট, ঠিক আছে? তো এই পয়েন্টে সাপোজ ধর এরকম একটা ভার্টিক্যাল লোড পড়েছে, এই পয়েন্টে এরকম একটা লোড পড়েছে, এই পয়েন্টে এরকম একটা লোড পড়েছে হরাইজন্টাল, এটা ধর এ পয়েন্ট, এটা ধর বি পয়েন্ট, ঠিক আছে? তারপর সাপোজ ধর এইখানে একটা মুভমেন্ট পড়েছে, ঠিক আছে? তাহলে বিভিন্ন কন্ডিশন হয়েছে। তো প্রত্যেকটা লোডকে আমরা, যেহেতু এটা 2D ডায়াগ্রাম করছি, ধর এটা 2D, তারপর 3D তে আসবো। 2D ডায়াগ্রামে সবকটা লোডকে বলছে তিন ভাবে কনভার্ট করতে। 2D ডায়াগ্রামকে সবকটা ফোর্সকে তিন ভাগে ভাগ করতে। একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে, যেটাকে আমরা বলি এফ ওয়াই, আর একটা হরাইজন্টাল ডিরেকশন, যেটা হচ্ছে এফ এক্স, ঠিক আছে? তাহলে আমার এইখানে দেখ যতগুলো ফোর্স ছিল, এইটা একটা ভার্টিক্যাল ফোর্স ছিল, এই যে ফোর্সটা, এটা দুটো কম্পোনেন্ট হবে, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। তার মানে কি, টোটাল ভার্টিক্যাল ফোর্স কটা হলো? এইটা একটা প্লাস এইটা একটা, তাই তো? আর হরাইজন্টাল কম্পোনেন্ট কটা ছিল? এটা হচ্ছে তাহলে টোটাল ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ এফ ওয়াই, এটা এখানে দেখ টোটাল ভার্টিক্যাল ফোর্স এটা আছে। স্যার এই জায়গাটা একটু বুঝলাম না, কি বললেন? এই প্লাস দিয়ে যেটা করলেন স্যার। মানে এই ফোর্সটা আর এই ফোর্সটার ভার্টিক্যাল পোর্শনটা দুটোই তো ভার্টিক্যালি আছে, তাহলে এই পুরো সিস্টেমটার মধ্যে টোটাল ভার্টিক্যাল ফোর্স কত আছে? এইটা প্লাস এইটা না,
সেটাই আমি ছবির আকারে দেখিয়েছি আর কি, যাতে বুঝতে হবে। ঠিক আছে, মানে ধর এইটা হচ্ছে এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, তাই তো? তাই তো রে? আবার দেখ, এ পয়েন্টে আর বি পয়েন্টে ভার্টিক্যাল ফোর্স, হরাইজন্টাল ফোর্স কটা আছে? এইটা একটা হরাইজন্টাল ফোর্স আছে, আর এই যে একটা ফোর্স ভেঙেছিল সেটা আছে এইটা। স্যার রেকর্ডিংটা অন করেছেন? হুম। আচ্ছা, কি ছিলাম? আচ্ছা, এই জায়গাটা পুরো ভুলে যা, তোদের যখন বুঝতে অসুবিধা হচ্ছে আমি আর একটু সিম্পল ভাবে বুঝাচ্ছি। না স্যার, বুঝতে পেরেছি। তখন স্যার ওই এবিটা লেখেননি বলে বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা মেন বলতে চাইছি, ধর, মানে স্যার ওটার কম্পোনেন্টের জন্য যেটা, হুম, সেটা স্যার আপনি দুটোকে একসঙ্গে করে দিয়েছিলেন। ধর কয়েকটা ভার্টিক্যাল ফোর্স আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ধর F1, F2, এটা একটা ভার্টিক্যাল ফোর্স আসছে, ধর F3। কয়েকটা হরাইজন্টাল ফোর্স, ধর H1, এইদিকে ধর H2, ঠিক আছে, এইদিকে ধর H3। আচ্ছা, এই ভার্টিক্যাল ফোর্স F3টা উল্টো দিকে দেবো। ঠিক আছে, এর মধ্যে কয়েকটা মুভমেন্ট দিচ্ছি। ধরো এটা M1, এখানে ধরো একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে M, ঠিক আছে, আবার এইখানটা একটা ধরো তৈরি হয়েছে M3। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে অল ভার্টিক্যাল কম্পোনেন্টস এফ ওয়াই, ভার্টিক্যাল কম্পোনেন্টস এখানে কি কি আছে? F1 যেটা হচ্ছে এই ডিরেকশনে আছে, প্লাস F2 যেটাও ভার্টিক্যাল ডিরেকশনে আছে, প্লাস F3 যেটা হচ্ছে আপার ডিরেকশনে আছে। এদের যোগফল 0 হতে হবে। ঠিক আছে, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স, আচ্ছা এটা এফ ওয়াই না লিখে এফ ভি লিখে, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। এফ ভি ভার্টিক্যাল, আর এফ এইচ, তাহলে দেখ, H1 যেটা হচ্ছে এই ডিরেকশনে আছে, প্লাস H2 যেটা অপোজিট ডিরেকশনে আছে, প্লাস H3 যেটা এই ডিরেকশনে আছে। এদের তিনজনের যোগফল 0 হতে হবে। ঠিক আছে, আর সামেশন অফ মুভমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস কেন বলছে আমি এটা লিখিনি, তারপর বোঝাচ্ছি। সামেশন অফ এম ওয়ানটা কোন দিকে আছে? এই ডিরেকশনে আছে, প্লাস সামেশন অফ M2, এটা কোন ডিরেকশনে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস সামেশন অফ M3, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তিনটেরই যোগফলের ভ্যালু আমার 0 হতে হবে। এবার ডিরেকশনটা ভালো করে বুঝি, কিরকম দেখাচ্ছি দেখ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে জেড ডিরেকশন। ঠিক আছে, তো আমি এই যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম এটা 2D ডায়াগ্রাম দেখিয়েছিলাম। তাহলে 2D ডায়াগ্রামে আমি এম জেড কেন লিখলাম? জেনারেলি হয় এক্স আর ওয়াই, তো সামেশন অফ এফ এইচ যেটা, সেটা মানেই হচ্ছে এফ এক্স, এক্স ডিরেকশন, তাই তো, হরাইজন্টাল ডিরেকশন। আর ভার্টিক্যালটার মানেই হচ্ছে এফ ওয়াই ডিরেকশন। তাহলে এমটা জেড ডিরেকশন কেন লিখলাম ভালো করে বুঝ। টোটাল ভার্টিক্যাল ফোর্স এফ ওয়াই বা এফ ভার্টিক্যাল, এটা বুঝতে পারছিস। টোটাল হরাইজন্টাল ফোর্স এক্স ডিরেকশন, এটাও বুঝতে পারছিস। ঠিক আছে, কিন্তু যে মুভমেন্টটা, সেটা হচ্ছে এই দুটো প্লেনের উপর কাজ করছে। ঠিক আছে, কিন্তু ওর সেন্টারটা কোথায়? সেন্টারটা হচ্ছে জেড ডিরেকশন, অর্থাৎ মোমেন্টটা কাজ করছে ঠিক এইভাবে, তাই না? স্যার একটু হচ্ছে কথাটা স্যার।
ঠিক আছে এবার, অর্থাৎ মুভমেন্টটা কাজ করছে ঠিক এরকম। যদি আরেকটু কষ্ট করে আমি ডায়াগ্রামটা দেখাই, এরকম ভাবে আছে। এটা ধর এফ ওয়াই আছে, এটা এফ এক্স আছে, তাহলে কি এটা কি অ্যাক্সিসের উপর আছে? জেড অ্যাক্সিসের উপর আছে, সেই জন্যই মুভমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস আমি লিখি। এগুলো ছোট্ট ছোট্ট বেসিক কনসেপ্ট, এগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বোঝাতে পারলাম যে কেন আমরা 2D ডায়াগ্রামের ক্ষেত্রে সামেশন অফ এফ জেড লিখি, এক্স ওয়াই ডিরেকশনের রেসপেক্টে সেটাকে কেন জেড লিখি? কারণ কি, এটা হচ্ছে জেড প্লেনের রেসপেক্টে আছে। বোঝা গেল? বেশ, তাহলে এবার আমরা ডেফিনেশনটা লিখে নিই, তারপর আমি 3Dটা বোঝাবো। ঠিক আছে, লেখ ইফ, বারবার এই ক্লাস জয়েন হওয়ার মাঝে জয়েন হলে না খুব সমস্যা হয়ে যাচ্ছে। ইফ নেট ফোর্স আর কাউকে জয়েন নেব না, দেখ। if net force and moment if net force and moment acting on a body is zero, in all direction, then body is in equilibrium, ঠিক আছে, বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে পুরো বডিটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। ঠিক আছে, তাহলে আমার 2Dর ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম, এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে হচ্ছে ফর 2D মানে হচ্ছে এক্স আর ওয়াই প্লেন আছে শুধু, আমরা পেলাম সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, আর হচ্ছে সামেশন অফ এম জেড ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার 3D ডায়াগ্রামের ক্ষেত্রে স্টেবল ইকুইলিব্রিয়াম কিরকম হবে? ফর 3D, 3D মানে কি, এক্স ওয়াই জেড প্লেন। ঠিক আছে, কিরকম হয়? আচ্ছা, এটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই, এইদিকে হচ্ছে এফ এক্স, আর এইদিকে ফোর্স থাকে এফ জেড। তাহলে তিনটে ফোর্স থাকে। এবার দেখ তিনটে মুভমেন্ট কিরকম থাকে, দেখ এক্স, আচ্ছা আগে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার তিনটে প্লেনে কিরকম ভাবে করছে, দেখ ওয়াই আর এক্স এর রেসপেক্টে এখানে মুভমেন্ট কাজ করছে এইটা, যেটা হচ্ছে এম জেড। ঠিক আছে, এফ, দেখ এক্স আর জেড প্লেনের রেসপেক্টে একটা মুভমেন্ট কাজ করছে, তাহলে এটাকে কি লিখবো? এই এক্স ওয়াই আর জেড প্লেনের রেসপেক্টে এটা কি লিখবো বল, তোরা বল। এর সেন্ট্রাল অ্যাক্সিসটা কোন কার সাথে আছে? এক্স এর সাথে আছে, mx তার মানে এটা এক্স হবে। আর এর সেন্ট্রাল অ্যাক্সিসটা কার সাথে আছে?
ওয়াই এর in সাথে y তাহলে ওয়াই। ঠিক আছে, তাহলে দেখ টোটাল কটা পেলাম, টোটাল পেলাম 6টা। ঠিক আছে, তাহলে ফোর্থ এর জন্য summation of fx should have to be 0, summation of fy should have to be 0, summation of fz equals to 0 এইটা, আর summation of mx should be 0, summation of my should be 0, আর summation of mz should be 0। বোঝাতে পারলাম? ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কন্ডিশন গুলো, ডাইরেকশন গুলো খুব ভালো করে বুঝতে পারলি তো? এইগুলোই কিন্তু আসবে। ঠিক আছে, এবার আমরা একটা টার্ম বলেছিলাম, দেখ এখানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, সেটা কি একটু দেখি। রেকর্ডিংটা চলছে, লেখ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আগে লিখিয়ে দিই, তারপরে জিনিসটা বোঝাচ্ছি। হ্যাঁ, লেখ ইফ নেট ফোর্স and movement, if net force and movement acting on a মাঝে মাঝে জয়েন করাতে গিয়ে না আমার হয়ে যাচ্ছে, অ্যাক্টিং অন এ বডি ইজ 0, এটা তো ইকুইলিব্রিয়ামের জানি, অ্যান্ড বডি ইজ ইন রেস্ট, এটা আলাদা করতে হবে, রেস্ট অথবা স্ট্যাটিক, স্ট্যাটিক স্টেট, then only body can be classified as static equilibrium। ভালো করে বোঝ। ঠিক আছে, যদি আমার যে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই এফ জেড এই সব জিনিসগুলো করছি, সেই পুরো যে বডিটার উপর আমরা অ্যানালিসিস করছি, সেই বডিটা যদি পুরোপুরি স্থির অবস্থায় থাকে, কোনোভাবে কোনো মুভ করছে না, তাহলে তখন তাকে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলবে। ইকুইলিব্রিয়াম এগুলো তো সব ওই ফ্রেম স্ট্রাকচারের জন্য কাজে লাগবে নাকি? হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে দেখ আমরা পড়েছিলাম, এখানে কয়েকটা এক্সাম্পল লিখে দে। এক্সাম্পল লেখ বডিজ ইন স্পেস, ধর কোনো স্পেসেতে কোনো একটা বডি আছে, তারপর লেখ ভেহিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এবার আমি জিনিসটা বোঝাবো। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মধ্যে তফাৎটা কোথায় হচ্ছে আমি সেটা বোঝাই। দেখ, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমার বডি যে কোনো কন্ডিশনই থাকতে পারে, সে রেস্ট অবস্থায় থাকতে পারে, মুভিং অবস্থাতেও থাকতে পারে, কিন্তু সে যদি আমার এই 3টে কন্ডিশন বা 6টা কন্ডিশন 3D ডায়াগ্রামের ক্ষেত্রে যদি স্যাটিসফাই করে,
তাহলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু বডিটা যদি স্থির অবস্থায় থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং পারপাসে যা কিছু কাজ হয় পুরো কাজটাই হচ্ছে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাসে সেটা কিন্তু একটা রেস্ট বডির ওপর করা হয়, কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে দেখবি আবার মুভিং বডির ওপর করা হয়, তাই তো। ধর যে ট্রেন ফ্রেন বা অনেক কিছু আছে সব ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন টাইপের হয়, ঠিক আছে। তো এখানে ধর এর এক্সাম্পল কয়েকটা লিখে নে, তারপরে আমি ইন্টারেস্টিং জিনিস বলছি। ধর বিল্ডিংস, ব্রিজেস, এটসেট্রা। আচ্ছা এবার বলতো বাস্তবে কোনো জিনিস কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে? এটা নিজেরা একটু ভেবে দেখো। আমরা ধরে নিচ্ছি কোনো একটা বিল্ডিং স্থির আছে, কিন্তু ইউনিভার্সের রেসপেক্টের জন্য আমরা ভাবি কোনো জিনিস কি স্থির আছে? কারণ পৃথিবী তো নিজে ঘুরছে, তাই না? তার মানে কি জিনিসটা হচ্ছে পুরোপুরি আমাদের কাছে একটা আপেক্ষিক। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম জিনিসটা কিন্তু পুরোপুরি একটা আপেক্ষিক, আমরা একটা অ্যাজিউম করি যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়, ঠিক আছে। সুতরাং এইটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। হয়ে গেল? চলো এবার 1.6 লেখ সাইন কনভেনশন। কোনটার ক্ষেত্রে কি সাইন আমরা ধরবো সেটা আমরা আগে থেকেই এখানে ডিসকাস করে নিচ্ছি, কারণ আমরা যে সাইনটা যে ডিরেকশনে ধরবো পজিটিভ বা নেগেটিভ সেটাই কিন্তু হোল পুরো ক্লাস জুড়ে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু সেটাই আমরা ধরবো, ঠিক আছে। তোরা সেটা উল্টো ধরতে পারিস, কিন্তু যখন যে যেটা ধরবি সেইটা রেসপেক্টেই কিন্তু তাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো দেখ আমরা কি করছি, ধর এক্স অ্যাক্সিস, ধর এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে যদি লেফট টু রাইট যায় সেই সাইনকে আমরা ধরবো পজিটিভ, আর রাইট টু লেফট যদি কোনো ফোর্স যায় তাকে আমরা ধরবো নেগেটিভ, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে যদি যায়, ওপর থেকে নিচের দিকে যদি যায় তাহলে তাকে আমরা ধরবো নেগেটিভ। এই সরি নিচের থেকে ওপরের দিকে যদি যায় তাকে আমরা ধরবো পজিটিভ, আর ওপর থেকে নিচের দিকে যদি যায় তাকে আমরা ধরবো নেগেটিভ, ঠিক আছে। এইটা কিন্তু সব সময় মনে রাখবি কারণ এইটার উপরই সব ডিপেন্ড করছে। এবার হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে। জেড অ্যাক্সিস কি হচ্ছে তোর ভেক্টর অফ এক্স এন্ড ওয়াই, ঠিক আছে। জেড অ্যাক্সিস হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এই জেড অ্যাক্সিস একই জিনিস হবে। আমি যদি জিনিসটাকে এইভাবে দেখাই, এই ডিরেকশনে গেলে পজিটিভ ধরবো আর এই ডিরেকশনে গেলে নেগেটিভ, ঠিক আছে। এক কথায় সিম্পল এই জিনিসটা বলে। আচ্ছা এবার ধর রোটেশন, রোটেশন যদি ক্লকওয়াইজ হয়, ঠিক আছে, এটা কি ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ হয় তাকে পজিটিভ ধরবো, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে তাকে আমরা নেগেটিভ ধরবো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বেশ এইগুলো মোটামুটি বেসিক কয়েকটা ধরলাম, তারপর আরো কিছু যদি আসে সেগুলো আমরা আসবো। স্যার জেড অ্যাক্সিস একটা একটু বলুন না।
জেড অ্যাক্সিসটা মানে কি, এই তো ধর এইটা আছে, এইটা আছে, এইটা আছে, ঠিক আছে। তাহলে জেড অ্যাক্সিসের এই দিকে যেগুলো ভ্যালুটা পাবো সেটাকে পজিটিভ ধরবো, আর এই দিকে যে ভ্যালুগুলো পাবো সেটাকে আমরা নেগেটিভ ধরবো, পজিটিভ। ওয়াই অ্যাক্সিসের এইগুলোকে ধর পজিটিভ ধরবো, এই দিকের ভ্যালুগুলোকে নেগেটিভ ধরবো। এক্স এর এইটাকে পজিটিভ ধরবো, এটাকে নেগেটিভ, বুঝতে পারলাম? ওকে। আচ্ছা, বেশ, চলো এইটা তাড়াতাড়ি শেষ করতে হবে, মেন চ্যাপ্টারে ঢুকতে পারছি। এবার 1.7 লেখ ফ্রি বডি ডায়াগ্রাম। এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা যদি বানানো শিখে যেতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ম্যাথ সলভ করতে খুব সুবিধা হবে, ঠিক আছে। আগে পুরো ব্যাপারটা লিখে নি, তারপরে জিনিসটা আস্তে আস্তে আমি বোঝাবো, ঠিক আছে। দেখ, ইট ইজ দ্য graphical representation of body with all forces, যার মধ্যে হচ্ছে ইন্টারনাল and external acting upon it, ঠিক আছে, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা করি স্টেপ বাই স্টেপ আগে জিনিসটা বোঝাই, ঠিক আছে। একটা সিম্পল জিনিস দিয়ে আমি আগে বোঝাই, তারপরে স্টেপ বাই স্টেপ করব, ঠিক আছে। ধর আমরা স্টেপ বারে আসবো, কিন্তু ফ্রি বডি একটা বেসিক বোঝানোর জন্য আমাকে স্টেপ বারটা এখানে আমাকে দেখাতেই হচ্ছে। আগে একটা সিম্পল জিনিস দিয়ে বোঝাই, তারপর কমপ্লিকেটেড। ধর একটা এক্সটার্নাল ফোর্স আছে পি, বলেছে এটা ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে কি হবে এর ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হবে, ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে দেখ, এই বডিটার আমরা দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট সাইজ আছে, তাই তো, দুটো ডিফারেন্ট সাইজ মিলে একটা পুরো বডি তৈরি করছে। ফ্রি বডি ডায়াগ্রামে প্রথমে কি করব, আমরা এই যে বিভিন্ন যে সাইজ আছে সেগুলোকে আমরা সেপারেট করব, ঠিক আছে। লোড, রিয়াকশন সবকিছু আলাদা করব। তাহলে আমরা এটাকে আলাদা যদি করি, এই একটা সেকশন পেলাম প্লাস এই একটা সেকশন, তাই তো। তাহলে এইটাকে আমি ধর দিলাম 1 সেকশন, এটা দিলাম ধর 2 সেকশন। না, রাইট থেকে লেফটে আর বুঝতে সুবিধা হয়। এটাকে ধর 1 সেকশন দিলাম, এটাকে 2 সেকশন, ঠিক আছে। এবার জিনিসটা কিভাবে কাজ করছে আমরা দেখি, ঠিক আছে। এইখানে প্রথমে দেখ, ছোট সেকশনটা আমরা দেখছি, এটা হচ্ছে সেকশন 1, সেকশন 1। আচ্ছা, এবার বলতো সেকশন 1 এ ফোর্স কি ছিল, এটা ছিল পি, তাই তো। আর কোনো ফোর্স ছিল কি, আর কোনো ফোর্স ছিল কি? না স্যার। তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি
সামেশন অফ এফ এক্স আমাদের স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, সামেশন অফ এম জেড ইকুয়ালস টু 0। আচ্ছা এবার বলতো এর মধ্যে কোনো ওয়াই ডিরেকশনে বা ভার্টিক্যাল ডিরেকশনে কোনো লোড আছে কি? না স্যার, হরাইজন্টাল তার মানে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না এখানে। কোনো মুভমেন্ট আছে কি? কোনো আসছে না। ঠিক আছে, তাহলে এখানে একটাই মাত্র দেখ ফোর্স আছে, সেটা হচ্ছে পি। তাহলে এই ফোর্সটাকে নিউট্রালাইজ করতে গেলে বা এই ফোর্সটা পুরো জিরো করতে গেলে আমার কত ফোর্স দিতে হবে? ঠিক এর অপোজিট ডিরেকশনে ইকুয়াল ভ্যালুর ফোর্স আমার জেনারেট হতে হবে, তবেই তো এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না? তবেই তো এটা স্টেবল থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? চল এবার আসছি নেক্সট পজিশন। এইখানটা একটু ভালো করে বুঝছি। এখানে আমার দুটো ডায়াগ্রামই লাগবে। আচ্ছা, এখানে ছিল আমার পি ফোর্স, এইটাকে নিউট্রালাইজ করলো এইখানে পি ফোর্স। এবার দেখ এই পি ফোর্সটা এই বডিটার উপর কাজ করছে, তাই তো? তাহলে এইটাকে, এই পি ফোর্সটাকে এই পোর্শনে নিউট্রালাইজ করার জন্য কি করবে? এও একটা অপোজিট ডিরেকশনে পি ফোর্স দেবে, তাই তো? স্টেবল থাকার জন্য এ একে ঠেলছে, ছোটটা বড়টাকে ঠেলছে, তাহলে বড় কি করবে? নিজেকে স্টেবল রাখার জন্য সেও অপোজিট ডিরেকশনে একটা ফোর্স দেবে, ইকুয়াল এন্ড অপোজিট, তাই তো? বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ইকুয়াল এন্ড অপোজিট দিয়ে তাহলে এদের মাঝের পোর্শনটাকে স্টেবল করে দিই, তাহলে এই মাঝের পোর্শনটা আমার স্টেবল হয়ে গেল, স্টেবল হলো এই জায়গায়, এ স্টেবল হলো। ঠিক আছে, তাহলে এখন এ দেখ, এবার নেক্সট পোর্শনটা দেখ, বড়টাকে দিই, আমরা বড়টাকে দিচ্ছি। তাহলে বড়টা কি আছে? এখন এর কাছে একটা ফোর্স আছে, তাহলে একে স্টেবল হতে গেলে কি করতে হবে? অপোজিট ডিরেকশনে আমাকে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দিতে হবে, তাই তো? তাহলে টোটাল ফ্রি বডি ডায়াগ্রামটা আমার কিরকম হলো? টোটাল ফ্রি বডি ডায়াগ্রামটা আমার কিরকম হলো যদি দেখি, লোডটা কিরকম ভাবে ভাঙছে সেটা ভালো করে। এইখানে একটা পি ফোর্স আসলো, এইখানে একটা পি ফোর্স আসলো, একে নিউট্রালাইজ করলো এ, আবার একে নিউট্রালাইজ করলো এ। এই যে জিনিসটা লোডটাকে ভালোভাবে ভেঙে নেওয়া, এই জিনিসটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তো কিছু আসেই। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা একটু কমপ্লিকেটেড জিনিস দেখব। ঠিক আছে, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রামের একটা কমপ্লিকেটেড জিনিস দেখব। সাপোজ ধর আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোরা কর। কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এই একটা বডি আছে, এর উপর ধর একটা পি লোড আছে, এ বি সি পয়েন্ট আছে, এর লেন্থ হচ্ছে ধর এল,
এরও লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, তাহলে তোরা আমাকে বল, ধর এইখানে একটা সেকশন আমি কেটে নিলাম, এক্স এক্স সেকশন কেটে নিলাম। ঠিক আছে, তাহলে আমাকে বল ফ্রি বডি ডায়াগ্রাম অফ এক্স অফ বিসি কত হবে আমাকে বল। ঠিক আছে, তাহলে কিরকম হচ্ছে জিনিসটা আমরা দেখি। একটু কমপ্লিকেটেড জিনিসটা না? হ্যাঁ স্যার, পিরিয়ডের জন্য মোমেন্ট আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ড্রয়িং দেয়া আছে, আমাকে বলেছে এই এক্স এক্স পোর্শনটার জন্য কিরকম হচ্ছে সেটা বার করতে। লোড আছে আমার পি, তাহলে আমরা কি করব, এই বডিটাকে সবার আগে দুভাগে ভাগ করে নেব, তাই তো? এই বডিটাকে দুভাগে ভাগ করে নেব। একটা ভাগ করব এই হরাইজন্টাল পোর্শনটাকে, আর একটা ভাগ করব এই ভার্টিক্যাল পোর্শনটা। ঠিক আছে, হরাইজন্টাল পোর্শনটার লেন্থ হচ্ছে এল, এখানে ফোর্স আছে P। ঠিক আছে, এটা হলো। এবার হরাইজন্টাল ফোর্সটাকে ক্যালকুলেশন। তাহলে হরাইজন্টাল ফোর্সটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখ এই পোর্শনটা পুরোপুরি জিনিসটা একটা ক্যান্টিলিভারের মতো কাজ করবে না? পুরো জিনিসটা যেহেতু তোরা ক্যান্টিলিভার জানিস, সেই জন্য আমি ক্যান্টিলিভারের মতনই অ্যাজিউম করে নিই। ফ্রি বডি ডায়াগ্রাম এরকম একটা ক্যান্টিলিভারের মতো কাজ করছে না জিনিসটা? অর্থাৎ এই জিনিসটা হচ্ছে একটা, এই পোর্শনটা হচ্ছে আমার বি পোর্শন, এটা হচ্ছে বি পোর্শন। তার মানে কি, বি পোর্শনটা হচ্ছে আমার ফিক্সড, সেই জন্য আমি ক্যান্টিলিভার হিসাবে বোঝাচ্ছিলাম। ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রামে তো অ্যাকচুয়ালি কোনো সাপোর্ট দেওয়া যায় না, কিন্তু জাস্ট বোঝাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এবার আমাকে বল, এই যে ভার্টিক্যাল লোডটা আছে, এটাকে রেজিস্ট করার জন্য বি পয়েন্টে কি আসবে? হুম, উল্টো দিকে একটা, মোমেন্ট আসবে। উল্টো দিকে একটা পি লোড আসবে। হুম, এবার ভালো করে বোঝ, এই আছে, এই লোড আছে, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে না? হুম, এই পয়েন্টের রেসপেক্টে এল, মুভমেন্টটা কত? মুভমেন্টটা কত? পিএল হবে। পিএল। পি এল, তাই তো? তাহলে এই পয়েন্টে আমার একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাই তো? তাহলে আমার এইখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে ভ্যালু পি এল। এই জায়গা পর্যন্ত আমাদের কাছে পুরো স্পষ্ট হয়ে গেল। এবার দেখ, এবার এই পোর্শনটাকে দেখ, ঠিক এর নিচেই আছে। তাহলে এ দেখ ওপর দিকে লোড আছে, তাহলে এটা নিউট্রালাইজ করার জন্য কোন দিকে লোড দিতে হবে? ভার্টিক্যালি দিতে হবে না? এদিকে যাবে, তাই তো? আচ্ছা, এইটা তো আমি ভুল করলাম, এটা তো আমি ভুল করলাম, ডিরেকশনটা এই দিকে কেন হবে? আমার এই লোড আছে, ঠিক আছে, মুভমেন্ট জেনারেট হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এটাকে রেজিস্ট করার জন্য কি হবে? উল্টো দিকে হবে না? উল্টো দিকে হবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, মুভমেন্ট হচ্ছে আমার উল্টো দিকে, এটা ভ্যালু হচ্ছে ঠিক আছে। স্যার মাইকটা চাপা পড়ে গেছে। হুম, স্যার মাইকটা চাপা পড়ে গেছে। কোনটা চাপা পড়ে গেছে? মাইকটা স্যার শুনতে পাচ্ছিল না। ও আচ্ছা, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার এইটাতে আসি আমরা। আচ্ছা, এটাকে নিউট্রাল করার জন্য অপোজিট ডিরেকশনে আমি পি ফোর্স দিলাম। এখন এই মুভমেন্টটাকে নিউট্রাল করার জন্য আমার তাহলে কি এই ডিরেকশনে একটা মুভমেন্ট দেবে, যেটার ভ্যালু কত? পিএল। বুঝতে তো পারলাম?
বোঝাতে পারলাম রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এবার এই সেকশনে কি হয় বল, এই সেকশনটাকে নিউট্রাল করার জন্য কি হবে, ভার্টিক্যালি পি আসবে, আর মুভমেন্টটাকে নিউট্রাল করার জন্য কি আসবে, ঠিক এর অপোজিট উল্টো ডিরেকশনে বিয়ে আসবে, লাগে স্যার, উল্টো বিয়ে লাগে। এটা পিএল আসবে। সিম্পল জিনিস, কিন্তু এই জিনিসটা একবার যদি তোরা জেনে যাস তাহলে বাকি ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। বুঝে গেল? বেশ, আর একটা কোশ্চেন দিই। সাপোজ ধর এরকম একটা সেকশন আছে, এগুলো জেনারেলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। এরকম একটা ফোর্স আছে, ঠিক আছে, সাপোজ ধর এরকম একটা ফোর্স আছে, ঠিক আছে, এবার এইটা ধর, এটা রেডিয়াস ধর আর, এটা রেডিয়াস আছে আমার আর, ঠিক আছে, পয়েন্ট নাম দিয়ে দে, পয়েন্ট নাম বিভিন্ন দিয়ে দে। তো এটা হচ্ছে আমার এ, এটা ধর বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এইটার ভ্যালুও হচ্ছে আর, ঠিক আছে। তোরা আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবি এই পোর্শন এক্স, এটা কি হবে আমাকে বার করতে হবে, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ বি আর এক্স, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে তোরা ভালো করে বুঝতো, এই একটা পোর্শন সেটা হচ্ছে, জিরো হবে না? হুম, ওখানে জিরো হয়ে যাবে না স্যার? কি বলছিস? জিরো হয়ে যাবে নাকি স্যার ওখানে? জিরো কেন হবে, জিনিসটাই তো ওইটাই তো বলছি, দেখ এইখানেই তো টুইস্ট। এটা কিন্তু একদম সিম্পল, অথচ তোরা যখন ডায়াগ্রামটা করতে যাবি তখন মনে হয় ও কি বড় ডায়াগ্রাম, ঠিক আছে। এইখানের ক্ষেত্রে ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, লোডটা যেটা পড়েছে না তার পয়েন্টটা দেখ, ঠিক এই সাপোর্টের উপর দিয়ে গেছে না, গেছে কিনা? হ্যাঁ সুতরাং স্যার, হ্যাঁ। যে সাপোর্টের পয়েন্টের উপর দিয়ে গেছে লোডটাও ঠিক এই দিকেই ডিরেকশনে কাজ করে, যতই ঘোরা যাই কর ডিরেকশনে এইভাবেই কাজ করে। এটা হচ্ছে বি পোর্শন, এটা এ, এটা বি, এইদিকে এটা পি কাজ করা মানে এদিকে এটা পি কাজ করে, ঠিক আছে। যদি যদি এইটা এরকম হতো, সাপোজ ধর এরকম, বা এটা এরকম করে না বলে আমি ধর বলছি এরকম, তাহলে কিন্তু সমস্যা হবে। কি সমস্যা হতো, সেই এইটা হচ্ছে আমার এসেন্ট্রিসিটি পয়েন্ট সি, ব্যাপারটা এখনো ভালো নেই। এক্স্যাক্টলি। তার মানে কি, তখন হচ্ছে আমার এই ডিস্টেন্সে লোডটাকে এইখানে কনভার্ট করতে হতো, আর এইখানে একটা মুভমেন্ট, সেইটাই এখানে জেনারেট, ঠিক আছে। তো সেইগুলো আস্তে আস্তে আমরা আসবো, যত কমপ্লিকেটেড কোশ্চেন আমরা করতে করতে থাকবো তত আমরা এইদিকে যাব, ঠিক আছে। এবার তোদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন দিয়ে আমি রেকর্ডটাকে অফ করব, তোরা এই অঙ্কটা নিজেরা করবি, করে আমাকে অ্যান্সার বলবি, ঠিক আছে। এই কোশ্চেন গুলো করাচ্ছি, এই কোশ্চেন গুলো কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে, সেই জন্যই আমার করানোর মেন উদ্দেশ্য, সবাই করবি কিন্তু, ঠিক আছে। ধর এখানে একটা ফোর্স আছে
এটা ধর L/4, এটা ধর L/2, এটাকে ধর মিডিল পয়েন্টে করলাম, এটা x করলাম, এটা ধর L/2, এটা ধর L/2, এটা নাম দে A B C D। তোরা আমাকে বার করে দে ফ্রি বডি ডায়াগ্রাম অফ x B C D। ঠিক আছে, এই যে B C D এই তিনটের ফ্রি বডি ডায়াগ্রামের ফাইনাল যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা কত হবে সেটা আমাকে বল। দেখ দুটো জিনিস হবে, একটা ভার্টিক্যাল ফোর্স আসবে আর একটা হচ্ছে মুভমেন্ট জেনারেট হবে, তাই তো? দুটো কত হচ্ছে আমাকে বল। ঠিক আছে, আমি রেকর্ডটাকে এখন স্টপ রাখছি, তোর অঙ্কটা কর, তারপর আমি যখন বোঝাবো তখন রেকর্ডটা অন করবো, মনে করি। চলো দেখা যাক কি হয়েছে। তাহলে প্রথমে আমাকে বল তার আগে আমি জয়েন হই, মোবাইলে জয়েন হই, তাহলে দেখতে পাচ্ছি। বেশ, তাহলে কিভাবে কাজ করছে প্রথমে নিচে থেকে আসি। হ্যাঁ, নিচের ফোর্সটা দেখি, এদিকে পি আছে, ডি পয়েন্ট আর সি পয়েন্ট, তাহলে এটাকে নিউট্রালাইজ করার জন্য এ পি দিব। আচ্ছা, এইখানে দেখ L/4 ছিল, তাহলে এখানে একটা মুভমেন্ট জেনারেট হওয়ার কথা কত, PL/4 হওয়ার কথা, তাই তো? কিন্তু এই মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য অপোজিট ডিরেকশনে একটা মুভমেন্ট আসবে, যেটা হচ্ছে PL/4। দাঁড়া একটু বড় করে আঁকি, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এখানে ছিল ফোর্স পি। আচ্ছা, রেকর্ড স্টার্ট করেছি, হ্যাঁ রেকর্ড স্টার্ট করেছি। ফোর্স পি ছিল, এটা হচ্ছে ডি পয়েন্ট আর হচ্ছে সি পয়েন্ট, তাহলে ফোর্সকে নিউট্রালাইজ করার জন্য অপোজিট ডিরেকশনে আসলো পি। আচ্ছা, এই পি আর এখানে L/4 এর জন্য এখানে মুভমেন্ট জেনারেট হচ্ছে কত, PL/4। এই মুভমেন্টকে রেজিস্ট করার জন্য কি হবে, অপোজিট ডিরেকশন একটা মুভমেন্ট আসবে, যেটার ভ্যালু হচ্ছে PL/4। ঠিক আছে, এবার নেক্সট সেকশনে আসি, নেক্সট সেকশনটা আসি। আর বাবা বেঁকেই যাচ্ছে। নেক্সট সেকশন, তাহলে দেখ ক্লকওয়াইজ একটা PL/4 আছে, তাহলে এটাকে রেজিস্ট করার জন্য কোন ডিরেকশনে আসবে মুভমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, যেটা হচ্ছে PL/4। ফোর্স আছে দেখ ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে এটাকে নিউট্রালাইজ করার জন্য ফোর্স আসবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা হচ্ছে সি পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, এবার বি পয়েন্টে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, সেটাকে রেজিস্ট করার জন্য কি আসবে, ক্লকওয়াইজ মুভমেন্ট, যেটা হচ্ছে PL/4, আর লোড কি আসবে, ভার্টিক্যাল পি। এবার আসছি হরাইজন্টাল মেম্বারটা, যেটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে আমার এক্স। তাহলে বিটাকে রেজিস্ট করার জন্য আসছে ভার্টিক্যালি ফোর্স কত, পি, আর এই ক্লকওয়াইজটাকে রেজিস্ট করার জন্য এখানে আসছে কত, অ্যান্টি ক্লকওয়াইজ PL/4।
তাহলে এইটাকে রেজিস্ট করার জন্য এই পয়েন্টে কত আসছে, ভার্টিক্যাল পি, আর এই ক্লকওয়াইজ কে রেজিস্ট করার জন্য আসছে অ্যান্টি ক্লকওয়াইজ পিএল বাই 4। ব্যাপারটা বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম রে? হ্যাঁ স্যার। মিলেছে তো? হ্যাঁ স্যার মিলেছে। বেশ, ভেরি ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমরা ঠিক করলাম? একবার ভালো করে চেক করে নে তো। স্যার একটা কোশ্চেন আছে স্যার, মোমেন্টটা স্যার লেন্থের জন্য স্যার এখানে PL/4 হচ্ছে, স্যার প্রত্যেকটাতেই কি স্যার ওই PL/4টাই ক্যারি ফরওয়ার্ড হবে? না, লেন্থ, ভুল করলাম আমি, সেইটাই আমার সন্দেহ হচ্ছিল যে এটা তো আমি ঠিক করলাম না। কারণ স্যার আগে যেটা বোঝালেন প্রথম একটা, সেখানেও হুম, স্যার মোমেন্টটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছেন প্রত্যেকবার। ওইটাই বলছিলাম। এইখানটা আচ্ছা, একটু টুইস্ট আছে, ভালো করে বোঝ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস বলি স্যার, ফার্স্ট এক্সাম্পল যেটা দিয়েছিলেন না, হুম, তো ফার্স্ট এক্সাম্পলে আপনি যে পিএল একটা কর্নার যেখানে ক্রিয়েট করেছিলেন, মোমেন্টটা তার নিচে ক্রিয়েট হয়েছিল, তার পাশে আরেকটা পিএল হয়নি কেন তাহলে কোনটা, প্রথমটাতে? কোনটাতে বলতো? প্রথম এক্সাম্পলে, এইটাই হ্যাঁ, নাকি এরপর এইটাই? এর নিচেরটা, এইটা, হ্যাঁ, এটাই। এখানে, হ্যাঁ হ্যাঁ, এটাতে, এটাতে দেখুন, এই বি যেখানে লেখা আছে একদম কর্নারে বি। হ্যাঁ, এই তো হয়েছিল তো। এই মুভমেন্টের জন্য এই ডিরেকশন একটা মুভমেন্ট হয়েছিল পিএল, সেটাকে রেজিস্ট করার জন্য অপোজিট ডিরেকশনে হয়েছিল দেখ পিএল। সেটাকে রেজিস্ট সেটাকে রেজিস্ট করার জন্য হয়েছিল অপোজিট ডিরেকশনে পিএল। দেখ, তাহলে স্যার, তাহলে এখানে যেটা আপনি এখন বোঝালেন নেক্সটটা, তাহলে ওখানেও তো সেরকম। সেরকমই হবে। এখানে দেখ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমি সেইটাই ভাবছি। না, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এইখানটা হয়েছে, তাই তো? তো এই 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 টাইপের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা কি ওখানেও হয়েছে সেম? ওটা এখানে তো স্যার ডান দুটো দিক হয়ে গেল থেকে, না? ওটা ডান দিক থেকে বাঁ দিকে আসলাম, ভালো করে বোঝ। এইটা এই দিকে মুখ করছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর এইটা এই দিকে মুখ করছে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এর এটাকে মুভমেন্ট মুভমেন্ট বলুন জেনারেটটা বলুন। করছে এই দিকে। তাহলে হুম, এটাকে রেজিস্ট করার জন্য কি দেবে? এই দিকে মুভমেন্ট দেবে না? হ্যাঁ ঠিক আছে, এদিকে দিল। বেশ, ঠিকই আছে তাহলে স্যার। তাহলে ঠিক আছে। আবার ওই PL/4টা আবার ওখানে আরেকটা দেবে, ওই এবার তার পরের পাশেরটাতে। এবার পাশেরটাতে দেখ, পাশেরটাতে ভালো করে বুঝ। এই পয়েন্ট, এইখানে একটা PL/4 দিয়েছে, এর ঠিক ওপরে তো। তাহলে হুম, এইটাকে আবার রেজিস্ট করার জন্য ও অপোজিট ডিরেকশনে দেবে PL/4, তাই নাকি? আচ্ছা, দুটো তো আলাদা পয়েন্ট, ওকে রেজিস্ট করার জন্য আর একটা ও অপোজিট ডিরেকশনে দিচ্ছে, ঠিক আছে? এবার এইখানে দেখ এই যে ভার্টিক্যাল ফোর্সটা একই পয়েন্টে ছিল বলে এই ভার্টিক্যাল ফোর্সটা সেটা ক্যারি ওভার হয়ে গেছে, তাই তো? হুম, কোনো রকম মুভমেন্ট হয়নি, আর মুভমেন্টও যেহেতু একটা আছে সেটাও ক্যারি ওভার হয়েছে ওই দিকে, ঠিক আছে? কিন্তু এইখানটাতে একটা টুইস্ট আছে। এইখানে যখন মুভমেন্টটা ক্যারি ওভার হচ্ছে, ওই জন্যই আমার এখানটা একটু সন্দেহ। এইখানে যখন মুভমেন্টটা ক্যারি ওভার হলো, লোডটা আসলো এইখানে, এই ডিরেকশন, তাই তো? আর এইখানের যে মুভমেন্ট আছে এটাকে নিউট্রালাইজ করার জন্য মুভমেন্ট আসলো কোন ডিরেকশনে? এই ডিরেকশনে আসলো না? PL/4 আসলো তো। ভালো করে এখানটা বোঝ, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই মুভমেন্ট আছে, এটাকে রেজিস্ট করার জন্য তাহলে অপোজিট ডিরেকশন আমার মুভমেন্ট আসলো। এই ভার্টিক্যাল লোড আছে, রেজিস্ট করার জন্য এই আসলো। আগে এইখানটা বুঝতে পেরেছিস নাকি বল? বি পয়েন্টের রেসপেক্ট, এই জায়গাটা বুঝতে পেরেছিস কি আগে বল? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই সবাই বুঝতে পেরেছিস তো যে কিভাবে ক্যারি ওভার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইখানে এবার উল্টোটা টুইস্ট হবে আছে। সেটাও। আমি ডাইরেক্ট ক্যারি ওভার করে দিচ্ছিলাম, কিন্তু ক্যারি ওভার তো হবে না না। স্যার, এটা উল্টোটা হবে সেটা এবার ডাইরেক্ট এই হয়ে পয়েন্টের রেসপেক্টে ভাব, এই পয়েন্টের রেসপেক্টে ভাব। এইখানে যে মুভমেন্টটা আছে, ভালো করে বোঝ, এইটা এইদিকে ক্যারি ওভার হচ্ছে, এটাকে তো আমি রেজিস্ট করবই PL/4 প্লাস এই
পিটা ফোর্সটার জন্য এই ডিস্টেন্সের জন্য তো একটা মুভমেন্ট ক্যারি ওভার হচ্ছে কি না, যেটার ভ্যালু কত PL/2 নয়? বড় করে আঁকছি ছবিটা, ভালো করে দেখ। এই পয়েন্ট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স 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 এক্স। এই আছে আমার পয়েন্ট লোড, আর এই আছে আমার মুভমেন্ট। এই ডিরেকশনই তো আছে, হ্যাঁ। মুভমেন্টটা কত আছে PL/4, ঠিক আছে। আমি রেজিস্টিংটা তো পরে আসছি কাউন্টার করার জন্য। তাহলে এই মুভমেন্টটা আমাকে আগে এটা বলতো, তাহলে এইটা তো এই ডিরেকশনে এটা ক্যারি ওভার হলো, PL/4 ক্যারি ওভার হলো, প্লাস এই লোডটার জন্য তো হবে এইদিকে একটা ডিরেকশনে মুভমেন্ট হবে না? সেই মুভমেন্টটা কোন ডিরেকশন হচ্ছে? এই ডিরেকশন হচ্ছে না? আর এই এর ডিস্টেন্সটা কত আছে L/2, তো দেখ এই যে L/2, বুঝতে পেরেছিস? তাহলে এর ভ্যালুটা কত হবে PL/2 হচ্ছে না? এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে? যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমি কিন্তু যাবো না, এগোবো না। আগে সবাই বল ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে এগোচ্ছি। হ্যাঁ স্যার, ওটাই ভাবছিলাম স্যার। ঠিক আছে, তাহলে এই দুটো মুভমেন্ট তো ক্যারি ওভার হচ্ছে, এটা আলাদা ক্যালকুলেশন। এই দুটো মুভমেন্ট তো ক্যারি ওভার হচ্ছে, তাহলে এই দুটো মুভমেন্ট কত হচ্ছে? দেখ PL/4টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ, আর PL/2টা কি আছে ক্লকওয়াইজ আছে। দুটোকে যদি যোগ করি কত হবে? ক্লকওয়াইজ PL/4 হবে না? স্যার বি সেকশনে যদি অ্যান্টি ক্লকওয়াইজ PL/4 হয় তাহলে এ সেকশনে তো ক্লকওয়াইজ হবে না। ওটা আসছি, ওটা এখনো আসেনি। আমি এই টোটাল যে এই মুভমেন্টটা ধর এই দিকে এসেছে, এই মুভমেন্টটা আমার এসেছে এইটা, এবার এই ফোর্সটার জন্য একটা মুভমেন্ট এসছে, সেটা হচ্ছে এইটা, আসছে কিনা এক্স পয়েন্টে, এই পয়েন্টে, ঠিক আছে। তাহলে টোটাল মুভমেন্ট কত ক্যারি ওভার হয়েছে? এই মুভমেন্টটা, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ, এটা ক্লকওয়াইজ, দুটো যোগ করলে টোটাল যদি আমি সাম আপ করি জিনিসটা তাহলে কিরকম আসছে? জিনিসটা কিরকম আসছে? একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে না, PL/4 দিচ্ছে না? হ্যাঁ স্যার, ক্লকওয়াইজ একটা মুভমেন্ট আসছে। এবার এইটাকে রেজিস্ট করার জন্য কত মুভমেন্ট দেবে? অ্যান্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট দেবে। এবার বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। এবার এইখানে ওই জন্য বলছি এগুলো খুব টুইস্ট আছে। তাহলে এখানে মুভমেন্টটা আমার পুরোপুরি ক্যালকুলেটেড হয়ে গেল, আর এখানে পড়ে রয়েছিল কি ফোর্স পড়েছিল, পি ফোর্স পড়েছিল। তাহলে এটাকে রেজিস্ট করার জন্য কি দিচ্ছে অপোজিট ডিরেকশনে? পি ফোর্স। পুরো ব্যাপারটা বোঝা গেল? পুরো ব্যাপারটা বোঝা গেল রে? খুব ভালো করে জিনিসটা বুঝবি, কিন্তু খুব ভালো করে বুঝবি। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটাকে আর একবার ভালো করে যদি আমি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রামটাকে যদি আমি আর একবার ভালো করে আঁকছি, এই আমার ছিল, এই ছিল লোড পি, এটা ছিল L/4, তাহলে এই পয়েন্টে হচ্ছে আমার রেজিস্টিং মুভমেন্ট কি কি দিয়েছে? আচ্ছা, এইটা ক্যারি ওভার হয়েছিল কত PL/4, এটাকে রেজিস্ট করার জন্য দিল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যেটা হলো PL/4, আর এই ভার্টিক্যাল ফোর্সটাকে রেজিস্ট করার জন্য উপর দিকে দিল পি, ঠিক আছে। এবার এই পিটাকে, এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে, এটা অ্যান্টিতে আছে তাহলে আমাকে ক্লকওয়াইজে দিতে হবে, না এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাহলে আমাকে ক্লকওয়াইজে দিতে হবে। না আমি কি করলাম রে, উফ, এটা তো আমি একই ডিরেকশন, ক্লকওয়াইজ দিয়ে দিয়েছেন। এটা তো আমি একই ডিরেকশন করে দিচ্ছি, হ্যাঁ
ঠিক আছে? তাহলে এটাকে মিনিমাইজ করার জন্য আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ আবার এই পয়েন্টে দিতে হবে, যেটা হচ্ছে PL/4। আর ভার্টিক্যাল যে ফোর্সটা আছে সেটাকে নিউট্রাল করার জন্য আমার এইদিকে ভার্টিক্যাল ফোর্স দিতে হবে, সেটা হচ্ছে P। দেখ ভার্টিক্যাল পয়েন্ট যেহেতু অ্যাক্সিস বরাবর আছে, সুতরাং ওইটা পুরোটাই ক্যারি ওভার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে P। আর এই দিকে দেখ আর কোনো তো হরাইজন্টাল কোনো ফোর্স নেই, তাহলে মুভমেন্টটা যা আছে সেইটারই কাউন্টার অ্যাক্ট হচ্ছে এই ডিরেকশনে। অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, সেটা হচ্ছে ক্লকওয়াইজ, PL/4। এবার এইখানে আসছে টুইস্ট। তাহলে এইখানে স্যার হচ্ছে BC এর মধ্যে L/2 ডিসটেন্স আছে, সেটার জন্য মোমেন্টে কিছু চেঞ্জ হবে না তো? কোনটা? বি আর সি এর মধ্যে ডিসটেন্সটা L/2 আছে, তো তার জন্য না, ওটা মোমেন্টে কিছু চেঞ্জ হবে না তো, কারণ ফোর্সটা হচ্ছে তোর অ্যাক্সিয়াল বরাবর আছে, তো অ্যাক্সিস বরাবর, আচ্ছা সেখানে তো ফোর্সটা কোনো ট্রান্সভার্স নেই। যদি এইখানে আমার দিয়ে দিত, ধর এই যে ড্রয়িংটা আছে, কোথায় গেল ইনিশিয়াল ড্রয়িংটা, এইখানে যদি কোনো একটা ফোর্স ধরে দিয়ে দিত, এই দিকে ধর সাপোজ কোনো একটা ফোর্স দিয়ে দিত, তখন কিন্তু এই জায়গাতে মুভমেন্ট তৈরি হয়, কিন্তু সেটা তো দেয়নি। এখানে ফোর্সটা তো পুরো অ্যাক্সিস বরাবর গেছে, ঠিক আছে? তাহলে এইখানে গেল ফোর্স পি, আর এই দিকে গেল হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট PL/4। ঠিক আছে? তাহলে এই PL/4 আর পি আর L/2 ডিস্টেন্স, এই সব কটা মিলে হচ্ছে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি হচ্ছিল, সেটা কত? PL/4। তাহলে এইটাকে নিউট্রালাইজ করার জন্য আমার আসলো এই ডিরেকশনে PL/4 আর ভার্টিক্যাল ফোর্স আসলো, যেটা হচ্ছে, ঠিক আছে? ফ্রি বডি ডায়াগ্রাম যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সোজা নয়। ডায়াগ্রাম আঁকতে গেলে কিন্তু অনেক কিছু জটিলতা বাড়ছে, জিনিসটা বুঝতে পারছিস? আসছে কিনা? আচ্ছা ঠিক আছে? তাহলে এইখানে আমরা একটা নোট বলে লিখে নেব। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রামের বেসিক ফান্ডাটা তো আমার এখানে লেখানো হয়নি, তাহলে বেসিক ফান্ডাটা আগে একটু লিখে রাখ, ঠিক আছে? যে ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে করা হয়, মেথড, এটা তো লেখানো হলো না, এখানেই লিখে নে। মেথড টু ড্র ফ্রি বডি ডায়াগ্রাম। ফার্স্টে আমাদের কি করতে হবে? মেক বডি, মেক বডি free from all loads and reactions. First step. Second, apply all loads and support reactions. ঠিক আছে? 3 নম্বর, apply all internal forces at cut section to satisfy conditions of equilibrium. ঠিক আছে? এই কটা পয়েন্ট হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? হলো?
yes. Next 1.8 like compatibility. লেখ তারপর আমি বোঝাচ্ছি। লেখ the continuity or good fit of material or member or components while being deformed under loading is called compatibility of structure. ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখ, যে the continuity or good fit of material or member or components while being deformed, যখন ডিফর্ম করবে আন্ডার কোন একটা লোডিং এর ক্ষেত্রে, is compatibility of structure, অর্থাৎ কোন একটা স্ট্রাকচারের মধ্যে ধর অনেকগুলো সেকশন আছে, ঠিক আছে? তো ওই সেকশন গুলো তারা একসাথে ডিফর্ম করছে, না কিছু একটা পোর্শন হচ্ছে তোর ডিফর্ম করলো, অন্য একটা পোর্শন ডিফর্ম করছে না, এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলছে তার কম্প্যাটিবিলিটি। অর্থাৎ প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা মেম্বার তোর আমার একে অপরের সাথে কানেক্টেড কি কানেক্টেড না, সেই জিনিসটাকে বলা হচ্ছে তার তোর কম্প্যাটিবিলিটি। ঠিক আছে? কি জিনিসটা হয় আমি ভালো করে একটু দেখি। মানে এক কথা যদি বলি, ধর দুটো মেম্বারকে আমি একসাথে অ্যাটাচ করে দিচ্ছি, এইটা একটা মেম্বার আর এইটা একটা মেম্বার, ঠিক আছে? এবার ধর আমি কোনো একটা ফোর্স দিচ্ছি, পি ফোর্স দিচ্ছি, ঠিক আছে? এখন দেখ এই যে পোর্শনটা, এটা তো প্রপারলি ভাবে আটকে আছে, ধর আমি ফোর্স দিলাম, তাহলে কি এরা যখন ডিফর্ম করছে, যদি এইভাবে ডিফর্মটা করে, ঠিক আছে, একসাথে দুজনে মিলে ডিফর্ম করছে, তখন একে বলা হবে কম্প্যাটিবিলিটি আছে, কম্প্যাটিবিলিটি মেনটেন করছে। কিন্তু যদি এই মেম্বার দুটো এরকম হতো, ধর এই একটা মেম্বার আছে, এত বড় না লিখে একটু ছোট, ধর এই মেম্বার আর হচ্ছে এই মেম্বার, ঠিক আছে? ধর আমি ফোর্স দিয়েছি, এই পোর্শনে ফোর্স দিয়েছি, আমি দেখতে পেলাম এই পোর্শনটা আমার ডিফর্ম করলো,
কিন্তু এই পোর্শনটা আমার ডিফর্ম করলো না, ওপরের পোর্শনটা ডিফর্ম করলো। তাহলে সেক্ষেত্রে কি হলো, কম্প্যাটিবিলিটি মেনটেন হবে না। বুঝাতে পারলাম? স্যার কি বলেন স্যার লাস্টে? মানে হচ্ছে কোনো দুটো মেম্বার ধর একসাথে অ্যাটাচ আছে, কোনো দুটো মেম্বার যদি একসাথে অ্যাটাচ আছে একে অপরের সাথে, যদি দুটো মেম্বার একসাথেই যদি ডিফর্ম করে, তাহলে তারা দুজন একে অপরের সাথে কম্প্যাটেবল আছে। ঠিক আছে, তাহলে ওই স্ট্রাকচারটা কম্প্যাটেবল একটা আছে। কিন্তু যেটা প্রথমের ক্ষেত্রে আমি বলি, কিন্তু দ্বিতীয় স্ট্রাকচারের ক্ষেত্রে দেখ, দুটো আলাদা আলাদা মেম্বার আছে তো একে অপরের সাথে যুক্ত। এখন মেম্বার টু তে আমি ফোর্স দিলাম, দেখলাম মেম্বার টুটা ডিফর্ম করে গেছে, মেম্বার ওয়ানটা ডিফর্ম করছে না। অর্থাৎ কি, এদের মাঝে হচ্ছে একটা রিলেটিভ মুভমেন্ট হচ্ছে, হচ্ছে কি না, হচ্ছে কি হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। তো তখন একে বলা হবে যে এরা কম্প্যাটিবল মুভমেন্ট করছে। আমি এটা লিখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে দেখ, বোথ members আর properly glued, অর্থাৎ ভালোভাবে আটকে আছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, কম্প্যাটিবিলিটি, আচ্ছা এটার থেকে লিখে রাখ, কম্প্যাটিবিলিটি মেনটেন্ড, কম্প্যাটিবিলিটি মেনটেন্ড। আর এর ক্ষেত্রে লেখ, compatibility not maintained because of relative movement between members। বুঝতে পারলাম? বুঝতে পারলাম রে? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম কি, এগুলো তো স্যার আবার কিছু ডিপেন্ডেন্ট আছে না, মানে ম্যাটেরিয়াল বা এসবের উপর হতে হবে। এক্স্যাক্টলি, সবার ক্ষেত্রে ওই জন্য তো বলছি, সব মেম্বার যে কম্প্যাটেবল হবে তার কোনো মানে নেই, হয় না তো। এটাই তো বলতে চাইছি, এখানে এখানে তো সব মেম্বার তো কম্প্যাটেবল হয় না। এবার কোনগুলো হয় না সেইগুলো আমাকে বুঝতে হবে। কারণ দেখ, তুই একটা ইঞ্জিনিয়ার, তোকে সব জিনিসই আমাকে জেনে রাখতে হবে। ওটা স্যার থার্মাল এক্সপেনশন। হ্যাঁ, যেমন থার্মাল এক্সপ্যানশন, যখন ধর থার্মাল এক্সপ্যানশন হচ্ছে, কংক্রিট এন্ড স্টিলের যেরকম থার্মাল এক্সপেনশন নেয়ার স্যার। তো থার্মাল ম্যাটেরিয়াল প্রপার্টি আলাদা হলেই তো স্যার এরকম অসুবিধা হয়ে যাবে। মেটেরিয়াল অসুবিধা প্রপার্টি হয়ে আলাদা যাবে। হলেই, হ্যাঁ তাহলে মেটেরিয়াল প্রপার্টি আলাদা হলেই থার্মাল এক্সপানশনও যে কোনো ক্ষেত্রেই হয়ে যাবে, মানে নন কম্পারেবল হয়ে যাবে। ঠিক আছে, যদি সেটাই হয়, আমি তাহলে আর একটা এক্সাম্পল তোদের দিয়াবো। দাঁড়া, তাহলে আর একটা এক্সাম্পল দিই, দেখি কি হয় তাহলে। চ আর একটা এক্সাম্পল। তো যেমন স্যার স্টিল আর অ্যালুমিনিয়ামের যদি থাকে এরকম। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা ধর, একটা মেম্বার আছে, এই ধরনের একটা মেম্বার আছে, এটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এটা ধর আমি এই সাইড দিয়ে ফোর্স দিচ্ছি, এখানে একটা ফোর্স দিচ্ছি, এখানে একটা ফোর্স দিচ্ছি। ঠিক আছে, এর সাথে এ জাস্ট কানেক্টেড হয়ে আছে, এই জায়গাটা জাস্ট কানেক্টেড হয়ে আছে। তাহলে যখন ডিফরমেশন হবে সেটা কিরকম হবে, যখন ডিফরমেশন হবে তখন কিরকম হবে, ওইদিকে যদি ফোর্স থাকে এ আলাদা হয়ে যাবে না? বললাম জাস্ট কন্ট্যাক্ট হয়ে আছে, কোনো গ্লু ফ্লু দেওয়া নেই, জাস্ট কন্ট্যাক্ট হয়ে আছে, এরকম হবে না? একে বেরিয়ে চলে আসবে তো। হ্যাঁ স্যার, বেরিয়ে চলে হ্যাঁ আসবে। স্যার, তার বেরিয়ে মানে চলে কি, আসবে। এই স্ট্রাকচারটা তাহলে কি হলো, কম্প্যাটিবিলিটি মেনটেন করলো না, করলো না তো। কম্প্যাটিবিলিটি
stability not maintained because স্যার এটা তো স্যার প্রি ডিফাইন্ড যে কম্প্যাটিবিলিটি মেনটেন করবে না। both members are not intact, তাই না? একে অপরের সাথে যুক্ত নেই যেহেতু, তার মানে কি কম্প্যাটেবল হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, মেম্বার দুটোকে ইনট্যাক্ট থাকতে হবে। ঠিক আছে, এই একটা কন্ডিশন গেল। আচ্ছা, এবার আর একটা কন্ডিশন দিচ্ছি তোদের, এগুলো করলে না তোদের দেখবি অনেক কিছু জিনিস বেসিক বেসিক এইসব জিনিসগুলো তোরা কি কখনো এর আগে বুঝেছিস? আমাকে আগে বলতো, নতুন নতুন জিনিস হচ্ছে না এগুলো সব, মানে জানিস হয়তো, কিন্তু কি কারণে হয় সেই জিনিসটা হয়তো প্রপারলি অনেক উত্তর দিতে পারবে, কি কারণে এটা হচ্ছে। এগুলো সবই তোদের জানা, সবই বুঝিস। ঠিক আছে, ধর এরকম একটা তার দিয়ে ঝুলে আছে, এখানে ধর একটা ফোর্স আছে পি, ঠিক আছে, এইভাবে কানেক্টেড হয়ে আছে। এবার আমাকে বলতো, তাহলে যদি ডিফর্ম হয় কিরকম ডিফর্ম হবে? যদি ডিফর্ম হয় কিরকম ডিফর্ম হবে? ডিফর্মটা এরকম হবে না, এইভাবে ডিফর্ম হবে না? এখানে পি ফোর্স আসবে, ধরো এটা পোর্শনটা ছিল এ, এই পোর্শনটা হচ্ছে এ ড্যাশ, হলো তো? এবার আমাকে বলতো এই স্ট্রাকচারটা কম্প্যাটেবল না কম্প্যাটেবল নয়? কম্প্যাটেবল। হুম, বলতে পারবি? স্যার কম্ফোর্টেবল হবে স্যার। তাই স্যার ডিফর্মেশন রেশিও তো স্যার সেমই আসছে না সবার। এটা তোদের জন্য হোম টাস্ক দিলাম। স্যার ভাব, এটা তিনটে স্যার কম্পোনেন্ট কি মেটেরিয়াল কি একই না আলাদা? হুম, আচ্ছা একই যেগুলো একই 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 হোম টাস্ক। ঠিক আছে, সব জিনিস আমি বলে দেবো না, কিছু জিনিস একটু তোরা মাথা খারাপ। ঠিক আছে, এটা বাড়িতে করবি, নিজেদের মধ্যে আলোচনা করবি, গ্রুপে আলোচনা কর, পজিটিভ আলোচনা করে স্যার দেখ। স্যার দাঁড়ান স্যার, একটু ফটোটা তুলে নিচ্ছি স্যার, ফটোটা। ঠিক আছে হচ্ছে। ঠিক আছে, চল শেষ করতে হবে রে। এরপর চলে আসছি আমাদের একদম প্রাইমারি জিনিস, সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এই জিনিসটাতে আমি বেশি সময় নেব না, কারণ এই সমস্ত জিনিস তোরা জানিস, যা শুধু নোটটা লিখে নে। ঠিক আছে, অসুবিধা নেই তো কারো? নাকি আবার ডিটেলসে বোঝাতে হবে তোদের? নর্মাল স্ট্রেস অ্যান্ড নর্মাল স্ট্রেন, নর্মাল স্ট্রেন। এক মিনিট দাঁড়াতো, রেকর্ডটাতে ঠিকঠাক চলছে তো, আমি একবার দেখি। হ্যাঁ ঠিক আছে, নর্মাল স্ট্রেস আর নর্মাল স্ট্রেন। এবার নর্মাল জিনিসটা কি আমাকে বলতো? নর্মাল মানে হচ্ছে নর্মাল মানে স্যার 90 ডিগ্রিতে অ্যাক্ট হচ্ছে। যে কোনো প্লেনের সাথে সে হচ্ছে ভার্টিক্যালি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে অ্যাক্ট করবে, তাই তো? তাহলে নর্মাল স্ট্রেসের জিনিসটা কি সেই জিনিসটাকে দেখি। ফার্স্ট হচ্ছে নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস, সাপোজ ধর এরকম একটা বার আছে, এরকম একটা বার আছে,
ঠিক আছে, আমি এটা পি লোড দিলাম। আমি বারবার বলছি এখানটা আর বেশি বোঝাচ্ছি না, চটপট আমি নোটটা লিখে যাচ্ছি, বেসিক জিনিস যেহেতু জানিস। ঠিক আছে, তাহলে আমার এইটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, আলাদা করে হয় যা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, তাহলে এই প্লেনটার উপর যে কোনো পোর্শনে, সাপোজ ধর এই পোর্শনটা আসছে, এই পোর্শনটা তো আসছে এই প্লেনটার উপর, তাহলে যদি এই পোর্শনটাকে আমি ভাবি, যদি কাটি, তাহলে কিরকম আসবে এর ভেতরটা দেখাবে। এই টোটাল ফোর্সটাকে আমরা দেখতে পাবো এরকম অগন্তি ছোট ছোট ফোর্স অ্যাক্ট করছে, যেটার সামেশন হয়ে টোটাল বাইরের দিকে এই ফোর্সটা কাজ করছে। টোটাল এরিয়াটা যদি এ হয়, টোটাল ফোর্সটা প্রত্যেকটা ফোর্স কত হবে, পি বাই এ, তাই তো। এই যে পি বাই এ, এটাকেই বলা হয় আমাদের স্ট্রেস, তাই তো, এটাকে আমরা বলি স্ট্রেস। এবার স্ট্রেস যখন অ্যালং দ্য প্লেন হবে বা অ্যালং দ্য অ্যাক্সিস হচ্ছে বা পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন হচ্ছে, সত্য কথা বলতে কি পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন, কারণ এই তো ক্রস সেকশন ভার্টিক্যালি আছে, তার হরাইজন্টালি ফোর্স গুলো কাজ করছে, তখন তাকে আমরা বলবো কি নর্মাল স্ট্রেস, তাই তো। তাহলে এইখানটা আমরা লিখে নেব, লিখে নে, when stress, আচ্ছা আগে স্ট্রেসটা লিখে নি, stress is equals to total force, total external force acting on a plane by plane area। এটাই হচ্ছে বেসিক স্ট্রেসের ডেফিনেশন, টোটাল যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাক্ট করছে বাই প্লেন এরিয়া। if forces বা ফোর্সেস না লিখে if stress acting পারপেন্ডিকুলারটা আলাদা কালি দিন, পারপেন্ডিকুলার টু ক্রস সেকশন of plane called normal stress। বুঝা গেল, নর্মাল স্ট্রেস। ঠিক আছে, নর্মাল স্ট্রেসের ইউনিটটা আছে পরীক্ষায়, ভালো করে যে ইউনিট গুলো দেখে নিবি, এই ইউনিট গুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, ইউনিট গুলো ভালো করে দেখবি, নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ারকেই বলা হয় পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কাল, এটা পিএ দিয়ে লেখা হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। অনেক সময় এর ইউনিট হচ্ছে আবার নিউটন পার এমএম স্কোয়ার দিয়েও করা হয়, লিখে রাখ। ইন জেনারেল
stress is represented in নিউটন পার এমএম স্কোয়ার। আমরা জেনারেলি এইভাবে করি, নিউটন পার এমএম স্কোয়ার ইউনিটে করি। ঠিক আছে, তাহলে দেখ পাস্কাল মানে জানি আমরা নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে পাস্কালে যদি আমরা কনভার্ট করি, দেখ নিউটন পার এমএম স্কোয়ারকে, তাহলে এমএম স্কোয়ারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে যাই কত দিয়ে গুণ করতে হবে? মিটার মানে হাজার আর স্কোয়ার মানে স্কোয়ার, তবেই তো নিউটন পার মিটার স্কোয়ার হবে। কিরে, এটা বুঝতে পারছিস? নিচে টাকে মিটারে যদি নিয়ে যেতে হয় হাজার স্কোয়ার দিয়ে গুণ করতে হবে না? তার মানে এটা কত হলো? হাজার স্কোয়ার মানে 10⁶, নিউটন পার মিটার মানে পাস্কাল। 10⁶ মানে কি? কিলো, মেগা, তারপরে গিগা, তাই তো? তার মানে মেগা পাস্কাল। এটা পরে আমি ইউনিট গুলো লেখাবো। অতএব অতএব 1 মেগা পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার এমএম স্কোয়ার। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইউনিট কনভার্সন যদি ঠিকঠাক মনে করতে না পারিস তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভুলে যাবে। ঠিক আছে, অনেক খাতায় দেখবি যে কোশ্চেনে দেখবি 1 মেগা পাস্কাল দিয়ে দিবি, এবার ইউনিটটা যদি তুই ঠিকঠাক করে না করতে পারিস তখন হচ্ছে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এবার নোট লেখ, একটা নোট লেখ। প্রেশার অ্যান্ড স্ট্রেস have same unit কি? নিউটন পার মিটার স্কয়ার। প্রেসার আর স্ট্রেসের দুজনেরই একই ইউনিট, বাট প্রেসার ইজ external and stress is always internal. ডিফারেন্সটা বোঝা গেল? প্রেসার আর স্ট্রেসের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? তাহলে যখনই কোনো বন্ধুকে জিজ্ঞাসা করবি যে প্রেসার আর স্ট্রেসের মধ্যে বেসিক ডিফারেন্স কি, প্রেসার হচ্ছে এক্সটার্নাল ফোর্স আর স্ট্রেস হয় ইন্টারনাল ফোর্সের জন্য। ঠিক আছে, চলো এবার হচ্ছে নর্মাল স্ট্রেন। তাহলে নর্মাল স্ট্রেনটা কি হয়? আমার যদি এই মেম্বারটাতে স্ট্রেস কাজ করছে বা ফোর্স কাজ করছে ধর পি, তাহলে এই মেম্বারটা কি হবে? ইলংগেশন হবে। এখন ওর ল্যাটারাল ইলংগেশনটা আমরা দেখাচ্ছি না, শুধু জাস্ট ধরে নিচ্ছি লংজিটিউডিনাল ইলংগেশনটাই হচ্ছে। ঠিক আছে, এর লেন্থটা টোটাল ধর এল আছে, তাহলে এইদিকে একটা লেন্থ বাড়লো, এদিকে একটা লেন্থ বাড়লো। ধর এটা ধরে নিলাম del/2, এটাও ধরে নিলাম del/2। তাহলে টোটাল ইলংগেশন কত হলো? আমি এগুলো যা শুধু লিখে যাচ্ছি কারণ তোরা এগুলো সবকটা জানিস, অসুবিধা হচ্ছে না তোরে? স্ট্রেনকে আমরা কি দিয়ে ডিনোট করি বলতো? ই দিয়ে না, ইটা না কি একটা বলে সাইনটাকে? এপসাইলন। এপসাইলন না? এপসাইলন। তাহলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাই তো? ডেল্টা এল আপন এল হবে না? আমি এটাকে ডেলটা ধরেছি রে, ওই জন্য ডেল দিয়েছি। ঠিক আছে, ছাড়, ডেলটা দিলে বুঝতে অসুবিধা হবে, আমি del(L/2) দিই। এবার ঠিক আছে তো?
ডেল এল বাই এল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, ইট ইজ ইউনিট লেস কোয়ান্টিটি। হ্যালো, আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। বেশ, তাহলে প্রথমে আমরা এখন করছিলাম নর্মাল স্ট্রেস আর নর্মাল স্ট্রেন হলো। এবার হবে আমাদের কত নম্বর চলছিল রে? 1.9। 1.9, এবার হবে 1.9.2, যেটা হচ্ছে শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস অ্যান্ড শেয়ার স্ট্রেন, শেয়ার স্ট্রেন। ঠিক আছে, ফার্স্টে আমরা শেয়ার স্ট্রেসটা দেখি। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখছিলাম যে ফোর্সটা আমার অ্যালং দ্য অ্যাক্সিস ছিল। এবার সাপোজ ধর দুটো এরকম মেম্বার আছে। ঠিক আছে, এখন দুটো মেম্বার আছে। ঠিক আছে, এই দিক থেকে ধর আমি পি ফোর্স দিচ্ছি, এই দিক থেকে আমি পি ফোর্স দিচ্ছি। ঠিক আছে, এখানটা ধর এরা জয়েন করা আছে। সাপোজ ধর গ্লু দিয়ে আটকানো আছে, গ্লু দিয়ে আটকানো আছে। তাহলে কি হবে, যদি এটাকে যদি আমি আলাদা করতাম বা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম, তাহলে কি হতো, এই এখানে ফোর্স হতো, এর মধ্যে ইন্টারনাল এইভাবে অ্যালং দ্য প্লেন আমার একটা স্ট্রেস কাজ করতো। এইটাকেই বলা হয় শেয়ার স্ট্রেস, তাই তো? এটাকেই আমরা বলি শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস, অথবা অনেক সময় এটাকে বলা হয় কি, ট্যানজেনশিয়াল স্ট্রেস। অনেক সময় এটাকে আমরা বলি ট্যানজেনশিয়াল স্ট্রেস। ঠিক আছে, এক মিনিট, এটা আটকে গেছে কেন? ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি লিখবো আমরা? অলওয়েজ অ্যাক্ট প্যারালাল টু the cross section. First point. Second, this is also internal resisting stress. এটাও ইন্টারনাল রেজিস্টিং একটা স্ট্রেস। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, এর ইউনিট। ইউনিট কি হয়? সেম ইউনিট, নিউটন পার এমএম স্কোয়ার অথবা মেগা পাস্কাল। ঠিক আছে, পাস্কালটা আর দিলাম না, মেগা পাস্কাল। এবার আসছি শিয়ার স্ট্রেস, এই সরি শিয়ার স্ট্রেন। ঠিক আছে, শিয়ার স্ট্রেন কিভাবে কাজ করে আমরা দেখি। তাহলে দেখতে পেলাম এই যে বডিটা আছে, সাপোজ আমার পুরো ফোর্সটা কাজ করছে কোথায়? প্যারালাল টু দ্য প্লেন। এবার ধর এই মেম্বারটা এইদিকে ফিক্সড আছে, তাহলে এর ডিফর্মটা কিরকম হবে? এর ডিফর্মটা কিরকম হবে?
মেম্বারটা এই বরাবর ডিফর্ম করবে, এরকম ভাবে বাঁকবে, যেহেতু এখানটা ফিক্সড হয়ে আছে। তাহলে এইটা যদি আমার ধর সাপোজ আমার ডেল এল ধরলাম, তোদের ক্ষেত্রে ডেল এল যেরকম আছে ডেল এল ধরলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি ধর একটা ভ্যালু দিলাম, সাপোজ ধর ল্যামডা দিলাম, অনেক ভ্যালু হয়, সেই আমি যে কোনো একটা ভ্যালু দিচ্ছি ল্যামডা, তোরা যে কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু দিতে পারে, এটা ধর এইচ আছে, ঠিক আছে, ডেল এল আর এটা এইচ, ঠিক আছে। ডেল এল না দিয়ে এটাকে দে হাইট, তো এটা উইথ কর, তাহলে ডেল বি কর, আর এটা উইথ হচ্ছে বি, উইথটা হচ্ছে আমার বি, ঠিক আছে। এখানটা তোর গ্লু দিয়ে আটকানো আছে। তাহলে এর ক্ষেত্রে কি হলো, যেহেতু দেখ এইখানটা গ্লু দিয়ে আটকানো আছে, এইটার মুভ করতে পারছে না, উপরের পোর্শনটা পুরোটা মুভ করছে, গ্লুড করা আছে, তাই তো, উপরের পোর্শনটা মুভ করছে। তাহলে এর ক্ষেত্রে আমার শেয়ার স্ট্রেন কত হলো, শেয়ার স্ট্রেন ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু হয়ে গেল ডেল বি বাই এইচ, ঠিক আছে। এটা হলো ইট ইজ ইউনিটলেস, এগুলো আমি আর ডিটেলসে বলছি না, ঠিক আছে। যদি এইখানটা গ্লু না লাগানো থাকে তাহলে কি, সাপোজ ধর এবার সেই সিচুয়েশনটাও দেখি, ধর এই হচ্ছে আমার মেম্বার, আমার ধর এই দিকে ফোর্স আছে, আবার এই দিকেও ফোর্স আছে, তাহলে জিনিসটা কিরকম ডিফর্ম হবে, তাহলে দেখ মেম্বারটা ঠিক এইভাবে ডিফর্ম করবে, তাই না? মেম্বারটা ঠিক এইভাবে ডিফর্ম করবে, এটা ধর ডেল, ঠিক আছে, এটা ধর ওর লেন্থ এল, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা যেটা করতো সেটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধর ল্যামডা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার শেয়ার স্ট্রেন কত হচ্ছে, শেয়ার স্ট্রেন ভালো করে দেয়, এক্ষেত্রে কিন্তু আমার শেয়ার স্ট্রেন হচ্ছে 2 ডেল বাই এল। কেন, কারণ এইখানে একটা হচ্ছে প্লাস এইখানেও তো একটা হচ্ছে, এখানেও তো একটা হচ্ছে, তাই না? তাহলে টোটাল মুভমেন্টটা কত হচ্ছে, এইটা হচ্ছে না, 2 ডেল হচ্ছে না, সেই জন্যই এই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে শেয়ার স্ট্রেন, শেয়ার স্ট্রেন, শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেন, এই সমস্ত জিনিসগুলো আমার হয়ে গেল। নেক্সট দিন টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার আর কি কি মেম্বার আছে সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তারপর হচ্ছে কি কি টাইপের স্ট্রাকচার হয়, ঠিক আছে, সেইগুলো আমরা দেখব। তাহলে নেক্সট ক্লাস উইল ডিসকাস, নেক্সট ক্লাস উই উইল ডিসকাস বিভিন্ন ফোর্সেস, এক মিনিট, আমরা ডিসকাস করব বিভিন্ন টাইপের ফোর্স, বিভিন্ন টাইপের মেম্বার্স, কত ধরনের মেম্বার্স আছে, তারপর কি কি টাইপের লোডস হয়, ঠিক আছে, বিভিন্ন টাইপের যে লোড, তারপর কি কি টাইপের সাপোর্ট হয়, ঠিক আছে, বিভিন্ন টাইপের হয়, তারপর হচ্ছে কি কি টাইপের স্ট্রাকচার হয়, ঠিক আছে। তারপর কিছু স্ট্যাটিক ইনডিটারমিনেসি করে তারপরে হচ্ছে আমরা মেকানিক্যাল প্রপার্টিতে চলে যাব, এইগুলো করে চলে যাব চ্যাপ্টার 2 মেকানিক্যাল প্রপার্টি, চ্যাপ্টার, ঠিক আছে। আজকে এই পর্যন্তই হলো।